দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও এখন উৎপাদন শুরুর অপেক্ষায়। প্রকল্পটিতে ঋণ ও কারিগরি সহায়তা দিয়েছে রাশিয়া, কিন্তু প্রকল্পের কাজ শেষের দিকে এলেও রাশিয়াকে কিভাবে অর্থ পরিশোধ করা হবে সে সমস্যার সমাধান হয়নি। দুই দেশের উচ্চ পর্যায়ে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। ওবায়দুল্লাহ রনি, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রের তো আসলে উৎপাদনের দ্বার প্রান্তে আমরা রয়েছি। সেই দ্বার প্রান্তে আসার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় এসেছে যে রাশিয়া যে কারিগরি সহায়তা দিয়েছে বাংলাদেশকে এবং অর্থ সহায়তা দিয়েছে, সেটি পরিশোধে আসলে সমস্যাটা কোথায়? জি, ধন্যবাদ আপনাকে। এখানে আপনি জানেন যে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে যুক্তরাষ্ট্রের একটা স্যাংশন রয়েছে। এই স্যাংশনটা বেশ আগ থেকেই রয়েছে, কিন্তু 2022 সালে যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়, এরপরে নতুন করে অনেক প্রতিষ্ঠানের উপরে স্যাংশন দেওয়া হয়। তো একটা বিষয় হলো যে কোনো প্রতিষ্ঠানের উপর যখন ইউএসএ স্যাংশন থাকে, সাধারণভাবে ওর সঙ্গে কেউ লেনদেন করতে পারে না। কারণ কি, লেনদেনের যেসব সিস্টেম, ধরেন আপনি ব্যাংকিং সিস্টেমে আরেকজনকে টাকা দিবেন, তো এই যে দিবেন, এই যে ক্লিয়ারিং অ্যাকাউন্ট যেটা বলে, ক্লিয়ারিং অ্যাকাউন্ট সাধারণভাবে আমাদের ম্যাক্সিমামই হলো বড় বড় ব্যাংকের সঙ্গে থাকে, এবং আমাদের যে রিজার্ভটা আছে এটার বড় অংশই হলো ইউএস সেন্ট্রাল ব্যাংকে। সো আমরা যে ক্লিয়ার করে আরেকজনকে টাকা দিব, এটা প্রথম কথা হলো যে আমরা চাইলেও তো, ধরেন সে স্যাংশন আছে তাহলে তো সে দিবে না। আরেকটা সিস্টেম হলো মেসেজিং সিস্টেমের মাধ্যমে আমরা প্রথমে কাউকে পেমেন্ট করতে হলে একটা বার্তা দিতে হয় যে আমি ওকে পেমেন্ট করতে চাই। ওই ক্লিয়ারিং ব্যাংক তখন ওই টাকাটা পেমেন্ট করে, আর এই মেসেজিংটা হয়ে থাকে সুইফটের মাধ্যমে। এই সুইফটও আসলে এক ধরনের রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে এক ধরনের স্যাংশন কার্যকর করেছে। সো আমি চাইলেও মানে স্বাভাবিক যে প্রক্রিয়া সেটা দিতে পারছি না। এটা শুরু হয়েছে ব্যাপকভাবে শুরু হয়েছে 2022 সাল থেকে। তো 2022 সালে যখন এই স্যাংশনটা দেওয়া হয়, তখন রাশিয়ার পক্ষ থেকেই কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু তুমি দিতে পারছো না, এখন আমার উপর যেহেতু স্যাংশন দিয়েছে, তুমি আমার পেমেন্ট রেখে দাও, পরে দিও। যখন এই সাময়িকভাবে ও সাসপেন্ড করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যুদ্ধ তো দীর্ঘায়িত হয়েছে এবং স্যাংশনও কিন্তু এখনও ওঠেনি। তো ধরুন তখন 2023 সালের থেকে ওরা ওদের পেমেন্টটা নেওয়ার চেষ্টা শুরু করে। এখন বিভিন্ন বিকল্প উপায়ে এই পেমেন্টটা ওরা নেওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে বড় 3টা বিকল্প ছিল। প্রথমে ওরা চেয়েছিল যে চায়নার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে, সেখানে বাংলাদেশ থেকে পেমেন্টটা করবে, তারপরে ওরা রাশিয়াকে দিবে। কিন্তু চায়না তাতে সম্মতি দেয়নি। চায়না বলছে যে না, কারণ চায়নার উপরেও তো স্যাংশনের তখন ভয় আছে। কারণ ইউএস স্যাংশনটা এমন, নিশ্চয়ই জেনে থাকবেন যে ইউএস যদি কারো উপরে স্যাংশন দেয়, তাহলে কিন্তু অন্য সবাই সেটা মানতে বাধ্য। কারণ পুরা পেমেন্ট সিস্টেমের উপরে ওর একটা হিউজ কন্ট্রোল আছে। এটা হলো মোটা দাগে। এখন 3টা বিকল্প যদি আমি বলি, প্রথমত হলো সেন্ট্রাল ব্যাংক চেষ্টা করেছিল, বাংলাদেশ সরকার চেষ্টা করেছিল যে তারা চায়নার মাধ্যমে পেমেন্ট করবে। আপনি জেনে থাকবেন যে 2024 সালের জানুয়ারিতে কিন্তু রাশিয়ার একটা উচ্চ পর্যায়ের টিম এসেছিল আমাদের এখানে, এবং বাংলাদেশ থেকেও এখন পর্যন্ত কিন্তু 3-4 বার এই পেমেন্ট ইস্যুতে রাশিয়ায় গিয়েছে যে কীভাবে পেমেন্ট করা যায়। তো চায়নার মাধ্যমে যেহেতু সফল হয়নি, তারপরে বিকল্প ওরা একটা চেষ্টা করেছিল যে এখানে সোনালী ব্যাংক, এই এলসির মাদার এলসিটা হলো সোনালী ব্যাংকে ওরা চাচ্ছিল ওদের যে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, তারা এখানে সোনালী ব্যাংকেই আরও কয়েকটা এফসি অ্যাকাউন্ট খুলবে। সেই এফসি অ্যাকাউন্টে টাকাটা শুরুতে নিয়ে এরপরে ওরা ওদের দেশে নিয়ে যাবে। কিন্তু আলটিমেট তো ক্লিয়ারিং অ্যাকাউন্ট যেহেতু ইউএসএ, সেটাও বাংলাদেশ রাজি হয়নি। আর এর বাইরে বাংলাদেশের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাদের যে টাকাটা জমা হচ্ছে
একটা বিষয় বলে রাখি, রাশিয়ার কিন্তু রূপপুরের বাইরেও আরও বিভিন্ন পেমেন্ট আটকে আছে। তো বর্তমানে সোনালী ব্যাংকে 3টা এসক্রো অ্যাকাউন্ট বলে এটা, মানে থার্ড পার্টির হয়ে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে সব টাকা জমা করা হচ্ছে। তো এখানে এখন 1.02 বিলিয়ন মতো এখানে জমা আছে। এই পেমেন্টটা তারা নিতে পারছে না। এখন সবচেয়ে বড় যে আশঙ্কা রাশিয়ার মধ্যে যে উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে, সেটা হলো আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ফাইন্যান্সের প্রকল্প কিন্তু রূপপুর। সো সেখানে 90% কিন্তু ফাইন্যান্স করেছে রাশিয়ান ব্যাংক, আর এটার কারিগরি সহায়তাও তারা দিয়েছে। এখন যেটা সংকট, তাদের মূল, যেহেতু এখন ধরেন এই প্রকল্পটা রান করতে যাচ্ছে, তাদের মূল ঋণ নেওয়ারও সময় চলে আসছে। এখন যদি ধরেন এখন তো 1 বিলিয়ন আছে, এখন তো বাকি আরও ধরেন 11.38 বিলিয়ন লোন এসেছে, তাহলে ওটা সুদ সহ তো ধরেন আরও অনেক। এই যে টাকাটা তারা কিভাবে নিবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা উদ্বেগ দেখা দিয়েছে। আরেকটি বিষয় জানতে চাই, যদি সময় মতো অর্থ পরিশোধ করতে না পারে সেই ক্ষেত্রে রাশিয়া কি ধরনের পদক্ষেপ নিতে পারে বাংলাদেশের উপরে? না, এখানে রাশিয়ার দিক থেকে আইনগতভাবে কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশ, যে আমি কিন্তু এরকম না যে আমি পেমেন্ট করতে পারছি না, আমার টাকা আছে, তুমি নিতে পারছো না। ধরুন যে আমার কাছে কেউ টাকা পাবে, এখন সে একটা জায়গা বললো ভাই অমুক জায়গায় আসেন, আমি টাকাটা দিব। এখন যে দিতে চাই সে গেল, পাওনাদার আসলো না, তাহলে তো এটা অনেকটা ওরকম হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু বরাবরই বলছে যে আমরা রেডি, এবং বাংলাদেশের কিন্তু এই টাকাটা আলাদা করে রাখা হচ্ছে। সো তার তো ফাইন্যান্সিংয়ের কোনো সমস্যা নাই, মানে তার তো রিপেমেন্টের তার সমস্যার কারণে দিতে পারছে না এরকম না। সো এইখানে আসলে তার পদক্ষেপ নেওয়ার খুব একটা কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ আন্তর্জাতিকভাবে সে যেখানে যাবে সেখানে সেই আসলে এইটার মানে হবে যে মূলত তার স্যাংশনটা না সরা পর্যন্ত তারা পারছে না, এই তো। এই মুহূর্তে আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি, সরকারের সচিবের সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা যেটা বলছেন যে আমরা আসলে ইউএসের স্যাংশনকে বাইপাস করে, প্রথম কথা চাইলে কিন্তু দিতে পারবে না, কারণ কোনো ব্যাংক রাজি হবে না। তো আবার ওর ব্যাংকও যে নিবে সেটা তো সিস্টেমটা, যেহেতু সুইফট মেসেজিং সিস্টেমেও এখন বেশিরভাগ ক্ষেত্রে ডেটা আছে। আবার ধরেন এই যে আমাদের যে ক্লিয়ারিং অ্যাকাউন্টগুলো যেসব ব্যাংক মেনটেন হয় তারাও দিতে চাইবে না, তাহলে তো ও আলটিমেট ধরেন নিতে পারবে না। সো এখন আমার মনে হয় যে মানে এই মুহূর্তে খুব একটা কিছু করার উভয় পক্ষের আছে এরকম না। যেহেতু আমরা একদম বিদ্যুৎ উৎপাদনের একদম শুরুর দিকে আছি, অপেক্ষায় আছি কবে এইখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। এই মুহূর্তে যদি আমরা যেহেতু তাদেরকে পরিশোধ করতে, তাদের কারণেই পারছি না পরিশোধ করতে অর্থগুলো, তারা কি কোনো ধরনের এই প্রকল্পটি এখানে স্থগিত করতে পারে, এই ধরনের কোনো আভাস আছে? না, এটা আসলে সুযোগ নাই, কারণ এটা কিন্তু বাংলাদেশের প্রকল্প, এর বাস্তবায়ন করছে, ধরেন অর্থায়ন করছে, কারিগরি সহায়তা দিচ্ছে সে। এখন তার সঙ্গে ধরেন একটা কন্ট্রাক্ট আমাদের আছে, এই প্রকল্পের মেয়াদ হলো শেষ হয়ে যাবে 2028 সালে। হ্যাঁ, সো মানে এটা তো মেনটেন করবে, বাংলাদেশই করবে। এখন সেটা যেটা সে যে এখানে স্থগিত করে ফেলবে করবে এরকম কোনো ইতিমধ্যে কিন্তু আপনি জেনে থাকবেন যে আমাদের এখানে যে পারমাণবিক যে জ্বালানি লোডিংয়ের যে কাজটা গত এপ্রিলে অলরেডি শুরু হয়ে গেছে। এখন পরীক্ষামূলকভাবে আগামী 6 মাসের জন্য এটা পরীক্ষামূলকভাবে একটু একটু করে বিদ্যুৎ উৎপাদন করবে, মানে এটার কোনো কারিগরি ত্রুটি আছে কিনা সেটা দেখে মানে ধারণা করা হচ্ছে যে এবছরের মধ্যে, ইভেন সেপ্টেম্বর ধরা হয়েছে যে সেপ্টেম্বরের মধ্যে হয়তো এইটা বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ চলে যাবে এখান থেকে। সো এই পর্যায়ে এসে এত বড় একটা প্রজেক্ট মানে চাইলেই যে তারা স্থগিত করবে, এটা আসলে আমার মনে হয় না যে সুযোগ আছে কোনো। আপনার প্রতিবেদনের বাইরেও একটু আলাপ করতে চাই আমরা। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলেছেন যে এই যে প্রকল্পটি করা হয়েছে, এই প্রকল্পের জন্য যেই টাকা ব্যয় হয়েছে এটা 4 গুণ বেশি ব্যয় হয়েছে। পার্শ্ববর্তী একটি দেশের উদাহরণও তিনি টেনেছেন। আপনার কাছে কি মনে হয়, একটু জানতে চাই। আসলে দেখেন যে এই প্রকল্প নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা বিভিন্ন সময় উঠেছে। হ্যাঁ, আপনি জেনে থাকবেন যে
5 অগস্টের পরে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, এর পরপরই কিন্তু কোনো অনলাইন কিংবা ফেসবুক মাধ্যম এটা এরকম কথা উঠেছিল যে এখানে $5 বিলিয়ন হলো ঘুষ দেওয়া হয়েছে। তো সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত, এটা আমার কাছেও মানে প্রশ্ন আছে যে আসলে একটা এত বড় একটা প্রজেক্ট, মানে এরকম একটা প্রজেক্ট থেকে 5 বিলিয়ন ঘুষ দেওয়া যায়, এটা আমার মনে হয় না। আর প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উনার কাছে আসলে তথ্য প্রমাণ আছে কিনা জানি না, কিন্তু এই বিষয়ে অন্তত আমার কাছে মানে উনি হয়তো বা আশপাশের দেশ বা জি, উনি এইসব পার্শ্ববর্তী মিলিয়েই দেশের- মানে হয়তো হ্যাঁ। বলেছেন, কিন্তু এটা যে কতটুক মানে তথ্য নির্ভর কিনা, যে এই প্রজেক্টে আসলে মানে ধরেন এত গুণ বেশি হলে তার মানে তো বাকিটা দুর্নীতি হয়েছে, কিন্তু এত দুর্নীতি এখানে হয়েছে কিনা এটা আসলে সরকারি কোনো সংস্থাই পারবে। আর উনি যেহেতু বলছেন, নিশ্চয় আমি মনে করি যে সরকারি কোনো সংস্থা এটা দেখবে যে আসলে এখানে কি হয়েছে। এবং আমি যতদূর জানি যে এই ইস্যুটা মনে হয় দুদকে একটা তদন্তাধীন বিষয়, কারণ যেহেতু এর আগে যখন 5 বিলিয়ন ঘুষের বিষয়টা আসছে, তখন কিন্তু আমি যতটুক মনে করতে পারি যে এটা দুদক মেবি তদন্ত করছে। সেটা নিশ্চয়ই আসলে সরকার আরো গভীরভাবে এটি তদন্ত করে Right. আমাদের সামনে আনবেন। ওবায়দুল্লাহ রনি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।